হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার পার্ট 4 সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা পড়ছি প্রথম অধ্যায় অর্থাৎ উৎসেচকের তিনটে পার্ট আলোচনা হয়ে গেছে। তো আজকে আমাদের হচ্ছে পার্ট 4। তো দেখো, প্রথমে আমরা দেখব নিয়ন্ত্রক এনজাইম বা রেগুলেটরি এনজাইমটা কি। কোষের কোনো একটি নির্দিষ্ট বিপাকীয় প্রক্রিয়ায় একসঙ্গে অনেকগুলি এনজাইম নির্দিষ্ট পর্যায়ক্রমে অংশগ্রহণ করে থাকে। প্রতিটি বিপাকীয় প্রক্রিয়ায় কমপক্ষে এমন একটি এনজাইম থাকে যা সার্বিকভাবে বিক্রিয়াক্রমের গতিবেগ বা হারকে নিয়ন্ত্রণ করে। এই এনজাইমগুলোকে বলা হচ্ছে কি নিয়ন্ত্রক এনজাইম। ঠিক আছে, তাহলে নিয়ন্ত্রক এনজাইমটা কি? যেটা হচ্ছে যে এনজাইমগুলো কি হচ্ছে বিক্রিয়ার গতিবেগ বা হারকে নিয়ন্ত্রণ করছে, এরকম এনজাইমগুলোকে বলা হচ্ছে কি নিয়ন্ত্রক এনজাইম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নিয়ন্ত্রক এনজাইম প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম আর একটা হচ্ছে কোভ্যালেন্টলি মডিউলেটেড এনজাইম। ঠিক আছে, নেক্সট দেখব এই যে নিয়ন্ত্রক এনজাইম পড়লাম, এরপর দেখব অ্যালোস্টেরিক এনজাইম এবং কোভ্যালেন্টলি মডিউলেটেড এনজাইম, যে দুটো ভাগ পড়লাম সেই দুটো ভাগ একটু জেনে নেব। প্রথমে দেখব অ্যালোস্টেরিক এনজাইমটা কি। গ্রিক শব্দ অ্যালো মানে আদার বা অন্য এবং স্টেরোস মানে স্পেস বা সাইট বা স্থান। যে সকল এনজাইমকে স্বাভাবিক ক্রিয়াকেন্দ্রে বা অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য আরও এক বা একাধিক গ্রাহক স্থান থাকে তাদের অ্যালোস্টেরিক এনজাইম বলে। উদাহরণ হচ্ছে থ্রিওনিন ডিহাইড্রোনেজ। আচ্ছা, উদাহরণ অ্যালোস্টেরিক এনজাইম কি, এর উদাহরণটা তোমরা একটু দেখে রাখবে। কি বলেছে, যে সকল এনজাইমে স্বাভাবিক ক্রিয়াকেন্দ্র ছাড়াও অন্য আরেকটা বা এক বা একাধিক গ্রাহক স্থান থাকতে পারে তাদের কি বলা হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম। ঠিক আছে, এর বৈশিষ্ট্যটা দেখি। এই এনজাইমগুলি সাধারণত অন্যান্য এনজাইমের তুলনায় বৃহৎ আকারে এবং অধিকতর জটিল হয়। এই এনজাইমের অ্যালোস্টেরিক সাইটের মডিউলেটর অণু বা ইফেক্টর অণু নন কোভ্যালেন্ট বন্ধনের মাধ্যমে সক্রিয়তা প্রদর্শন করে। ঠিক আছে, এরপর দেখব কোভ্যালেন্টলি মডিউলেটেড এনজাইমটা কি। কিছু সংখ্যক এনজাইমের সক্রিয়তা তাদের গঠনগুলির সমযোজী পরিবর্তনের কারণে হয়। এই ধরনের এনজাইমকে কোভ্যালেন্টলি মডিউলেটেড এনজাইম বলা হয়। ঠিক আছে, তাহলে কোভ্যালেন্টলি মডিউলেটেড এনজাইমটা কি বোঝা গেল। সবচেয়ে উল্লেখযোগ্য সমযোজী পরিবর্তন হলো ফসফোরাইলেশন। উদাহরণ কি, গ্লাইকোজেন ফসফোরাইলেজ। তাহলে মডিউলেটেড এনজাইমের উদাহরণ কি, গ্লাইকোজেন ফসফোরাইলেজ। এরপর দেখব অ্যাপো এনজাইম এবং কো এনজাইমের পার্থক্য। এই যে অ্যাপো এনজাইম এবং কো এনজাইম এই দুটো সম্পর্কে আমি পার্ট 3-তে আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। আজকে দেখবো পার্থক্যটা কি। তাহলে অ্যাপো এনজাইম হচ্ছে একটি সংযুক্ত উৎসেচকের প্রোটিন অংশ, আর কোএনজাইম হচ্ছে সংযুক্ত উৎসেচকের অপ্রোটিন অংশ। তারপরে 2 নম্বর কি আছে, উৎসেচকের সক্রিয় স্থান অ্যাপো এনজাইমে অবস্থান করে আর উৎসেচকের সক্রিয় স্থান কোএনজাইমে অবস্থান করে না। কাজ হচ্ছে কি, অ্যাপো এনজাইমের কার্যকারিতা কোএনজাইমের সংযুক্তিকরণের উপর নির্ভর করে না, আর কোএনজাইমের নিজস্ব ক্রিয়াশীলতা থাকে না, এটি অ্যাপো এনজাইমের ক্রিয়াকে সক্রিয় করে। ঠিক আছে, বোঝা গেল অ্যাপো এনজাইম এবং কোএনজাইমের পার্থক্য। এরপর দেখব ধাতব আয়ন বা মেটাল আয়নস কোনগুলো। কিছু কিছু ধাতব আয়ন সরাসরি বিক্রিয়ায় অংশ নিতে পারে না বা উৎসেচক বা সাবস্ট্রেটকে সঠিক আকারে পরিবর্তিত করে বিক্রিয়ার অংশ নিতে সাহায্য করে। যেমন Mg2+, Cu2+, Ca2+, Cl- Mg2+। হেক্সোকাইনেজ উৎসেচককে সক্রিয় করে আবার Cl- স্যালিভারি অ্যামাইলেজকে সক্রিয় করে। তাহলে ধাতব আয়ন কোনগুলো? কিছু কিছু আয়ন থাকে যেগুলো সরাসরি বিক্রিয়ায় অংশ নিতে পারে না বা উৎসেচক বা সাবস্ট্রেটকে সঠিক আকারে পরিবর্তিত করে বিক্রিয়ায় অংশ নিতে সাহায্য করে। তাহলে এগুলো নিজেরা সরাসরি অংশ নেয় না, কিন্তু উৎসেচক বা কোনো একটা সাবস্ট্রেটকে একটা নির্দিষ্ট আকারে পরিবর্তন করতে সাহায্য করে এবং সেটাকে বিক্রিয়ায় অংশ নিতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে ধাতব আয়ন কি বোঝা গেছে। এবার দেখব কো সাবস্ট্রেটটা কি। একটি সহ সাবস্ট্রেট হলো একটি ছোট অণু বা যা প্রধান স্তরের পাশাপাশি একটি জৈব রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটি প্রতিক্রিয়ার সময় রূপান্তরিত হয় এবং প্রায়শই কার্যকরী গোষ্ঠী স্থানান্তরণের সঙ্গে জড়িত থাকে, যেমন NAD+, NADP+ প্রভৃতি। ঠিক আছে, কো সাবস্ট্রেটটা কি বোঝা গেল। এরপর দেখব উৎসেচকের বিশেষ প্রকারভেদ প্রো এনজাইম। প্রো এনজাইম কি?
যে পূর্বাবস্থা থেকে উৎপন্ন উৎসেচক উৎপন্ন হয় তাকেই প্রোএনজাইম বলে। তাহলে উৎসেচক যে অবস্থা থেকে উৎপন্ন হচ্ছে সেটাই হলো প্রোএনজাইম। যেমন পেপসিনোজেন হলো পেপসিন উৎসেচকের প্রোএনজাইম, আবার ট্রিপসিনোজেন হলো ট্রিপসিন উৎসেচকের প্রোএনজাইম। তাহলে যদি কোশ্চেন আসে যে পেপসিন উৎসেচকের প্রোএনজাইমের নাম কি, তখন হবে পেপসিনোজেন। আর যদি বলে ট্রিপসিন উৎসেচকের প্রোএনজাইমের নাম কি, তখন হবে কি ট্রিপসিনোজেন। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে প্রোএনজাইমটা কি। আচ্ছা, এরপর দেখবো অ্যান্টি এনজাইম। অ্যান্টি এনজাইমটা কি, যেসব পদার্থ উৎসেচকের ক্রিয়াকে বিনষ্ট করে তাদের অ্যান্টি এনজাইম বলা হয়। তাহলে অ্যান্টি এনজাইম কি বোঝা গেল, তাহলে উৎসেচক যে কাজ করবে সেই কাজটাকে কি করবে না, নষ্ট করে দেবে। তাহলে যে পদার্থগুলো উৎসেচকের কাজটাকে নষ্ট করছে বা বিনষ্ট করছে তাদের কি বলা হচ্ছে, এই অ্যান্টি এনজাইম। ঠিক আছে, তাহলে যেমন ফিতাকৃমি, গোলকৃমি প্রভৃতি পরজীবী প্রাণীদের কিউটিকল থেকে যে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়াকে বিনষ্ট করে। তাহলে অ্যান্টি এনজাইমটা কি বোঝা গেল। এবার দেখব আইসোজাইম বা আইসো এনজাইমটা কি। দেখো, যেসব উৎসেচক গোষ্ঠী একই ধরনের কাজ করে কিন্তু তাদের আণবিক ওজন, অ্যামাইনো অ্যাসিডের প্রকৃতি ও বিক্রিয়ার গতি পৃথক পৃথক হয় তাকে একত্রে আইসোজাইম বলা হয়। যেমন ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বা এলডিএইচ ল্যাকটিক অ্যাসিডকে পাইরুভিক অ্যাসিডে পরিণত করে। উৎসেচকের 5টি আইসোজাইম আছে, LDH1 থেকে LDH5 পর্যন্ত। তাহলে আইসোজাইমটা কি বোঝা গেল। আইসোজাইমটা কি, যেসব উৎসেচক গোষ্ঠী একই ধরনের কাজ করছে কিন্তু তাদের আণবিক ওজন, অ্যামাইনো অ্যাসিডের প্রকৃতি ও বিক্রিয়ার গতি পৃথক পৃথক হচ্ছে তাদের কি বলা হচ্ছে, আইসোজাইম। বোঝা গেল। এবার দেখো অ্যালোজাইমটা কি, যেসব উৎসেচকের কাজ একই হলেও এরা একই লোকাসে অবস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল থেকে সংশ্লেষিত তাদের অ্যালোজাইম বা অ্যালো এনজাইম বলা হয়। যেমন সাইটোক্রোম। দেখো অ্যালো এনজাইমটা কি বললাম, যেসব উৎসেচকের কাজ একই হলেও কিন্তু এরা হচ্ছে একই লোকাসে অবস্থিত ভিন্ন ভিন্ন অ্যালিল থেকে সংশ্লেষিত, তাদের অ্যালিলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন হয়। তাদের কাজ যদিও এক হয়, তারা কিন্তু একই লোকাস মানে কি, যেই অবস্থানে তারা থাকে সেটা কি লোকাস বলা হয়। তাহলে সেই লোকাসে তারা কিন্তু ভিন্ন ভিন্ন অ্যালিল থেকে সংশ্লেষিত হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে অ্যালো এনজাইম। যেমন হচ্ছে সাইটোক্রোম। এবার দেখব রাইবোজাইম কি, যেসব আরএনএ উৎসেচকের মতো কাজ করে তাকে রাইবোজাইম বলা হয়। এন্ডোজাইম কি, এন্ডোএনজাইম যেসব এনজাইম কোষে সংশ্লেষিত হয়ে কোষের মধ্যে ক্রিয়া করে, রাইবোজাইম বোঝা গেল। এন্ডোএনজাইম কি বললাম, যেসব এনজাইম কোষে সংশ্লেষিত হয়ে কোষের মধ্যেই ক্রিয়া করে তাদের এন্ডোএনজাইম বলে। যেমন কার্বনিক অ্যানহাইড্রেজ আরবিসির ভিতরেই কাজ করে, কার্বনিক অ্যানহাইড্রেজ আরবিসি লোহিত রক্তকণিকা এর মধ্যেই কাজ করে। আর এক্সো এনজাইমটা কি, যেসব এনজাইম কোষের ভিতরে সংশ্লেষিত হয়ে কোষের বাইরে কাজ করে তাদের এক্সো এনজাইম বলে। যেমন হচ্ছে লালাগ্রন্থি নিঃসৃত টায়ালিন, এটা মুখ্য গহ্বরে কাজ করে। দেখো রাইবোজাইম, এন্ডোএনজাইম এবং এক্সো এনজাইম এই তিনটে সম্পর্কে আরেকটু দেখে নাও। রাইবোজাইম হচ্ছে যেসব আরএনএ উৎসেচকের মতো কাজ করছে তাদেরকে বলা হচ্ছে রাইবোজাইম। তাহলে এরা কিন্তু আরএনএ কিন্তু কাজ করছে কিসের মতো, উৎসেচকের মতো। আর এরা এন্ডো মানে কি, এন্ডো মানে জানবে ভিতরে, আর এক্সো মানে বাইরে। এন্ডো মানে ভিতরে, যেমন ইন মানে ভেতরে, সেরকম এন্ডো মানেও ভিতরে, আর এক্সো মানে বাইরে। ঠিক আছে, তাহলে এন্ডোএনজাইম মানে কি, এরা কোষে সংশ্লেষিত হচ্ছে এবং কোষের মধ্যেই কাজ করছে, সেই সমস্ত এনজাইমগুলোকে বলা হচ্ছে এন্ডোএনজাইম। এর উদাহরণ যদি জানতে চাই তখন হবে কার্বনিক অ্যানহাইড্রেজ, এটা আরবিসি বা লোহিত রক্তকণিকার ভিতরেই কাজ করে। আর যদি এক্সো এনজাইম বলা হয় তাহলে যেসব এনজাইম কোষের ভিতরে সংশ্লেষিত হচ্ছে কিন্তু কাজ করছে কিন্তু কোষের ভিতরে করছে না, কাজ কোথায় করছে, কাজ হচ্ছে এরা করছে কোষের বাইরে। তাহলে কোষের ভিতরে সংশ্লেষিত হয়ে কোষের বাইরে কাজ করছে তাদেরকে বলা হচ্ছে এক্সো এনজাইম। যেমন লালাগ্রন্থি নিঃসৃত টায়ালিন, টায়ালিনটা কি, একটা শর্করা পরিপাককারী উৎসেচক যেটা সংশ্লেষিত হচ্ছে লালাগ্রন্থি থেকে কিন্তু কাজ করছে কিন্তু আমাদের মুখগহ্বরে। বোঝা গেল। ঠিক আছে, তাহলে এরপর দেখব নিয়ন্ত্রক এনজাইম বা রেগুলেটরি এনজাইম। আচ্ছা, এটা আমি একবার বলে দিয়েছি যদিও, তাও এখানে একবার দেখে নাও। এর উদাহরণটা গ্লাইকোলাইসিসের নিয়ন্ত্রক উৎসেচক হলো হেক্সোকাইনেজ, পাইরুভেট কাইনেজ, এগুলো উদাহরণটা একটু দেখে রাখবে। এরপর দেখব জাইমেজ কাকে বলে। দেখো যেসব উৎসেচক কোষ থেকে সক্রিয় অবস্থায় নিঃসৃত হয় তাদের জাইমেজ বলে।
কোষ থেকেই সক্রিয় অবস্থায় নিষ্কৃত হচ্ছে, তাকে বলা হচ্ছে জাইমেজ। যেমন লালা গ্রন্থিতে নিঃসৃত টায়ালিন সক্রিয় অবস্থায় নিঃসৃত হয়ে সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে জাইমেজ কোন একটা উদাহরণ কি? লালা গ্রন্থি নিঃসৃত টায়ালিন, এটা সক্রিয় অবস্থায় নিঃসৃত হচ্ছে এবং সেদ্ধ শ্বেতসারের উপর ক্রিয়া করছে। তাহলে জাইমেজের একটি উদাহরণ হলো টায়ালিন। নেক্সট দেখবো জাইমোজেন কি। যেসব উৎসেচক কোষ থেকে নিষ্ক্রিয় অবস্থায় নিঃসৃত হয়, এদের সক্রিয়তার জন্য ধাতব সক্রিয়কের প্রয়োজন, তাদের জাইমোজেন বলে। ঠিক আছে, আচ্ছা ধাতব সক্রিয়ক একটুখানি আগে আমি বললাম যে ধাতব আয়ন যেগুলো নিজে বিক্রিয়া করে না কিন্তু কোনো উৎসেচক বা সাবস্ট্রেটকে বিক্রিয়া করতে সাহায্য করে, তাদের সাথে যুক্ত হয় নিজে এবং সেই বিক্রিয়াকে করতে সাহায্য করে। এবার এই হচ্ছে জাইমোজেন হচ্ছে সেরকম একটি ধাতব আয়নের উপস্থিতি দরকার এখানে। এখানে উৎসেচক হচ্ছে কি কোষ থেকে যখন উৎপন্ন হচ্ছে সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকছে, সে কিন্তু অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ আমরা কখন বলবো? যখন উৎসেচক কাজ করবে তখন তো সেটা অ্যাক্টিভ, আর যদি উৎসেচক কাজ না করে তখন তো সেটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, তাই তো? তাহলে এখানে জাইমোজেনে হচ্ছে উৎসেচক কোষ থেকে উৎপন্ন যখন হচ্ছে তখন সে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় অবস্থায়, এবং এর সাথে কোনো একটি ধাতব আয়ন যুক্ত হচ্ছে এবং সেটা যুক্ত হওয়ার পর সেটা বিক্রিয়া করতে সাহায্য করছে, তখন তাকে বলা হচ্ছে জাইমোজেন। এর উদাহরণ যদি বলা হয় তাহলে কী হবে? পাকস্থলীর কোষ থেকে নিঃসৃত পেপসিনোজেন, যা HCl এর প্রভাবে Cl- আয়নের উপস্থিতিতে পেপসিনে রূপান্তরিত হয়। ঠিক আছে, তাহলে এই যে পেপসিনোজেন এটা হচ্ছে একটি জাইমোজেনের উদাহরণ। আর পেপসিনোজেন কি বললাম? পেপসিনের প্রোএনজাইম হলো পেপসিনোজেন, মানে পেপসিনের পূর্ব অবস্থা হলো পেপসিনোজেন। ঠিক আছে, বোঝা গেল? এবং এই পেপসিনোজেনের সাথে যখন HCl এর প্রভাবে Cl- আয়ন যোগ হবে তখন সেটা পেপসিনে রূপান্তরিত হবে, এবং পেপসিন একটি সক্রিয় এনজাইম বা অ্যাক্টিভ এনজাইম। বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম জাইমোজেন এগুলো কি? আচ্ছা, আজকে আমি এখানেই ক্লাসটা শেষ করছি। দেখা হবে নেক্সট ক্লাসে। আমি নেক্সট ভিডিওতে উৎসেচকের প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব। আজকে আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্পর্কে যদি কারোর কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি যতটা পারবো সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।